সায়েন্স ফিকশন সিনেমাগুলো তো আমরা প্রায়ই দেখে থাকি। একজন মানুষ তার কল্পনা ও সম্ভাবনার মাধ্যমে কতটুকু পূর্ণতা ফুটিয়ে তুলতে পেরেছে তাই হচ্ছে এই সিনেমাগুলোর মূল আকর্ষণ। তার মধ্যে যদি কিছু ভীতিকর বৈশিষ্ট্য যুক্ত করা হয় তাহলে রোমাঞ্চের তো আর কোনো শেষ নেই। তো এরকমই একটি সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। বলছিলাম 2012 সালে মুক্তি পাওয়া একটি হরর সায়েন্স ফিকশন মুভি রেজলিউশন। আর সত্যি কথা বলতে গেলে এটি অন্য সকল হরর সায়েন্স ফিকশন মুভিগুলোর মতো একদমই না, এবং আমি নিশ্চিত আপনারা যারা এই মুভি দেখেছেন তারা এর আগামাথায় কিছুই বুঝতে পারেননি। খুবই জটিল এক রহস্য, নিখুঁত গভীরতা এবং অনেক অগোছালো কিছু বিষয় এই সিনেমাতে ফুটিয়ে তোলা হয়েছে, যার একটা মানে তো অবশ্যই রয়েছে এবং সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরব। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই মুভিতে দুইটি প্রধান চরিত্র রয়েছে, এক হচ্ছে মাইকেল এবং দ্বিতীয় হচ্ছে ক্রিস, এবং এরা দুজনই একে অপরের বন্ধু। তো সিনেমার শুরুতে আমরা মাইককে দেখতে পারি যে তার বন্ধু ক্রিসের একটি ভিডিও দেখছিল। এই ভিডিওটি ক্রিস ইমেলের মাধ্যমে মাইককে পাঠিয়েছিল এবং তার লোকেশন দিয়ে সে মাইকের কাছে সাহায্য চাচ্ছিল। কি নিয়ে সাহায্য চাচ্ছিল সেটা তো সে উল্লেখ করেনি, তবে তার পাঠানো সে ভিডিও দ্বারা এটা স্পষ্ট যে সে নেশা করতে করতে একেবারে চরম মাতাল অবস্থায় পৌঁছে গিয়েছিল, অতএব সাহায্য তো তার আসলেই প্রয়োজন ছিল। তো মাইকও প্রস্তুত হয়ে পড়ে ক্রিসের কাছে যাওয়ার জন্য। সে তার স্ত্রীকেও বিষয়টি জানায়, যদিও মাইকের স্ত্রী তাকে বারণ করে সেখানে যেতে, কিন্তু মাইক তার বন্ধুকে একা ছাড়বে না। তাই মাইক তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে পরের দিন সকালে ক্রিসের সে ঠিকানার উদ্দেশ্যে রওনা দেয়। বদমাইশটা ক্যালিফোর্নিয়ার এক জঙ্গলে বসবাস করছিল। মাইক যখন সেখানে পৌঁছায় তখন ক্রিস বাহিরে বসে বসে আকাশের দিকে এলোপাথারি গুলি ছুটছিল এবং বারবার বলছিল যে পাখিগুলো তাকে অনেক বিরক্ত করছে। আসলে সেখানে কোনো পাখিই ছিল না, বরং সে এতটাই নেশা করেছে যে এই সব ঘটনায় সে হ্যালোসিনেট করছিল। তো মাইকের কিছুটা সময় লাগে ক্রিসকে এটা বোঝাতে যে সে তার বন্ধু মাইক, অন্য কেউ নয়। তো বহু বছর পর দুই বন্ধুর একে অপরের সাথে দেখা, দুজনে বসে বসে কিছুক্ষণ গল্প করে। আর লক্ষ্য করার মতো একটি বিষয় হলো ক্রিস যে মাইকের কাছে ইমেল করে সাহায্য চেয়েছিল সে বিষয় সম্পর্কে তার কিছুই মনে নেই, এবং ক্রিস খুবই হতভম্ব হয়েছে যে মাইক তাকে কিভাবে খুঁজে বের করলো। এ বিষয়ে মাথা ঘামে একদমই লাভ নেই, কারণ ক্রিসের মাথা তখনও ঠিকমতো কাজ করছিল না এবং একজন নেশাগ্রস্তের কাছ থেকে সঠিক কোনো তথ্য আশাও করা যায় না। তো তারা দুজনে কথা বলছিল এবং কথার মাঝে ক্রিস মাইকের সাথে মাদক সেবন নিয়ে কিছুক্ষণ ঝগড়াও করে, যে তার স্মোকিং পাইপটা কোথায়, তার ছুরিটা কোথায়, এদিকেই তো রেখেছিল, এখন খুঁজে পাওয়া যাচ্ছে না কেন, মাইক নিয়েছে কিনা। এমনকি কিছু আবল তাবল কথাও বলে যে তার এখন একটা কুকুর রয়েছে, যদিও কুকুরটা তার নিজের নয়, তবে কুকুরটা প্রতিদিনই তার কাছে আসে এবং তারা দুজনে মিলে একটি গল্প লেখার চেষ্টা করছে। এবং ক্রিস শেষবার কখন ঘুমিয়েছিল সেটাও সে বলতে পারছিল না। ক্রিসের এরকম উল্টাপাল্টা কথা শুনে মাইক বুঝতে পারে যে তার মানসিক অবস্থা মোটেও ভালো নেই এবং তার চিকিৎসার খুবই প্রয়োজন। সুতরাং মাইক ক্রিসকে পরামর্শ দেয় একটি রিহ্যাবে তার চিকিৎসা করানোর জন্য। রিহ্যাবের নাম শুনে ক্রিস মাইকের উপরে খুবই রেগে যায় এবং পাগলাটে আচরণ করে সে সরাসরি মাইককে না বলে দেয়। পরে মাইকেরও তার উপরে জোর প্রয়োগ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। সে ক্রিসকে একটি হ্যান্ডকাফের মাধ্যমে জানালার পাশে আটকে রেখে তাকে একটি শর্ত দেয়, যদি 1 সপ্তাহের মধ্যে সে মাইককে এটা দেখাতে পারে যে সে কোনো ধরনের মাদকদ্রব্য ছাড়া এখানে টিকে থাকতে পারবে, তাহলে মাইক তাকে মুক্ত করে দিবে এবং সে এখান থেকে চলেও যাবে। মাইক এখানে তাকে সাহায্য করার জন্য এসেছে এবং ক্রিসের ভালোর জন্য যা করার প্রয়োজন মাইক তাই করবে। কথা বলে মাইক বাহিরে চলে যায় কিছু পণ্যদ্রব্য কেনার উদ্দেশ্যে, আর এখানে বলদটা পাগলের মতো চিৎকার করতে থাকে। তো মাইক 1 সপ্তাহের জন্য পর্যাপ্ত বাজার টাজার করে নেয়। মাইক তার স্ত্রীকেও তার নিজের ও ক্রিসের খবর জানায়, যদিও তারা যে স্থানে রয়েছে সেখানে নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে মাইক নিয়মিত যোগাযোগ করতে পারছে না। কেবিনে ফিরে এলে মাইক সেই কুকুরটিকেও দেখতে পায় যার কথা ক্রিস তাকে বলেছিল, এবং কুকুরটির কলারে তার আসল মালিকের ঠিকানাও লেখা ছিল। ঘরে প্রবেশ করতে মাইক লক্ষ্য করে যে ক্রিস একটি টুথব্রাশ দিয়ে তার হ্যান্ডকাফের চেইনটি কাটার চেষ্টা করছিল। এখানে বোঝাই যাচ্ছে যে ক্রিসের বোধশক্তি আসলে কোন পর্যায়ে চলে গেছে। ক্রিস পরে মাইককে বলে যে সে রিহ্যাবে যেতে রাজি আছে এবং তার বাঁধনটা খুলে দিতে, তবে মাইক তার চালাকি বুঝতে পারে এবং ক্রিসের ফাঁদে সে পা দেয় না। 2 দিন এভাবেই চলে যায়। রাতেবেলা সে নেশার জন্য পাগল হয়ে ওঠে, মাইকের সাথে সে ঝগড়াও করতে থাকে, তবে মাইক হার মানে না, সে তার বন্ধুর খেয়াল রেখে যেতে থাকে। ক্রিসের মলমূত্র সে নিজেই পরিষ্কার করে এবং তাকে সুস্থ করে তোলার জন্য মাইক তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে থাকে। একদিন সকালে তাদের কেবিনে 2 ব্যক্তির আগমন ঘটে। এ হচ্ছে বিলি এবং মাইকা। তারা দুজনেই ক্রিসের বন্ধু এবং ক্রিসের মতোই মাদকাসক্ত, এবং তারা মাইককেও চিনে। তো তারা মাইককে দেখে খুবই অবাক হয় এবং ক্রিসের খবর জানতে চায়। ক্রিসের কাছে তাদের ড্রাগসের একটি প্যাকেট ছিল এবং তারা সেটা নেওয়ার জন্যই সেখানে এসেছে। মাইক তাদেরকে কিছুদিন পরে আসতে বলে, যে কথা অবশ্যই তারা শোনে না, এবং তারা জোর করে ভেতরে প্রবেশ করতে গেলে মাইক তাদেরকে একটি ব্যাট দেখিয়ে কিছুটা হুমকি দেয়। পরে আর তারা ঝামেলা না করে সেখান থেকে চলে যায়। মাইক ক্রিসের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে
করে যে তারা কেন এসেছিল, তাদের কোনো পাওনা রয়েছে কিনা, এবং তারা যে ড্রাগসের প্যাকেটের খোঁজ করছে সেটা কোথায়। যদিও মাইক কিছু ড্রাগসের প্যাকেট ক্রিসের কাছে আগেও পেয়েছিল, তবে সেটা যথেষ্ট ছিল না, ক্রিসের কাছে আরও রয়েছে। তো মাইক তাকে তাই জিজ্ঞাসা করে যে সে বাকি অংশ কোথায় রেখেছে। ক্রিস কিছু না বললে মাইক পুরো ঘরের চারপাশে ঘাটাঘাটি করে সে প্যাকেটের খোঁজ করতে থাকে। এভাবে কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর মাইক সে কেবিনের বেসমেন্টে একটি অদ্ভুত বক্স খুঁজে পায়। সে বক্সের ভেতরে খুবই পুরনো কিছু এলোমেলো স্থান এবং কয়েকজন মানুষের কিছু ডিস্টার্বিং ছবি রাখা ছিল। দেখে মনে হচ্ছিল কোনো গোপনীয় সম্প্রদায় বা কোনো কাল্টের সদস্যরা হবে। তো মাইক সে বক্সটি ক্রিসকে দেখিয়ে সে ব্যাপারে তার কাছে জানতে চাইলে ক্রিস তাকে বলে যে বাক্সটি তার নিজের নয়, সে পার্শ্ববর্তী একটি স্টোন হাউস থেকে বাক্সটি সংগ্রহ করেছিল। এটা সে চেয়েছিল চোরবাজারে বিক্রয় করতে, তবে তার আর মনে নেই। তো মাইক ক্রিসকে সেখানে রেখে বেরিয়ে পড়ে চারপাশটা একটু ঘুরে দেখার জন্য। প্রায় 2 দিন পরে সে একটু বাইরে বের হয়েছে, আর এখান থেকে এই মুভির রহস্যময় ঘটনাগুলো শুরু হয়। এভাবে কিছুক্ষণ ঘুরতে ঘুরতে মাইকের 3 ব্যক্তির সাথে পরিচয় হয়। তারা নিজেদের একটি চার্চের সদস্য হিসেবে মাইকের কাছে পরিচয় দেয় এবং তারা একটি অদ্ভুত কথাও মাইককে বলে, যা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য হলো মানুষজনদের এটা বোঝানো যে একটি সেলেস্টিয়াল বা কোনো এন্টিটি আমাদের সাহায্য করার চেষ্টা করছে। মাইক তো অনেকটা অবাক হয়ে যায়, চার্চের সদস্যরা তো সৃষ্টিকর্তার কথাই বেশি বলে থাকে, এখানে তারা এন্টিটির কথা কেন বলছে। মাইক পরে তাদের কথায় বেশি জোর না দিয়ে নিজের কাজে মনোযোগ দেয় এবং ক্রিসের বলা সে স্টোন হাউসের খোঁজও পেয়ে যায়। সেখানে তার সামনে একটি বক্স রাখা ছিল এবং বক্সের ভেতরে মাইক একটি ফিল্ম রিল খুঁজে পায়, তবে একটি প্রজেক্টর ছাড়া সেটা কিভাবে বা দেখবে বা চালাবে। তো নিরুপায় অবস্থায় মাইক ঘরে ফিরে সেদিন রাতে ঘুমিয়ে পড়ে। যদিও মধ্যরাতে একটি ভয়ঙ্কর দৃশ্য দেখে মাইকের ঘুম ভেঙে যায়। তাদের কেবিনের জানালার সামনে একটি মেয়ে অদ্ভুত হাসি দিয়ে তাদের দিকে তাকিয়েছিল। মাইক অনেকটা ভয় পেয়েছিল। পরে ক্রিস তাকে বলে যে তাদের এই স্থানের খুব কাছাকাছি একটি মানসিক হাসপাতাল রয়েছে, যেখান থেকে প্রায় রোগীরা পালিয়ে আসে, অতএব মেয়েটা সেখানকারই কোনো রোগী হবে। পরে ক্রিস মাইককে বলে ঘুমিয়ে পড়তে। সকালে মাইকের ঘুম ভাঙে বিলি এবং মাইকার দরজা টাকানোর শব্দে। তারা আবারও সেই ড্রাগসের প্যাকেটের জন্যই এসেছে। এবারে তারা পুরো প্রস্তুতি নিয়েই এসেছিল, কিন্তু সেখানে আরো 3 জন বদমাইশ চলে আসার কারণে তারা দুজন সেখান থেকে সরে পড়ে। এ ব্যক্তির নাম ছিল চার্লস। মাইক এবং ক্রিস যে কেবিনে থাকছে সেই কেবিনটি চার্লসেরই ছিল। তো চার্লস মাইকের কাছে জানতে চায় যে সেখানে কি করছে। মাইকও তাদেরকে বিষয়টি বুঝিয়ে বলে এবং এখানে একটি অবাক করা বিষয় হলো যে ক্রিস যে এতদিন ধরে এই কেবিনে থাকছে সেটা চার্লস মোটেও জানে না। এমনকি ক্রিস যে আসলে কে এটাও সে জানে না। চার্লস মাইককে এটাও জানায় যে তাদেরকে এখানে থাকতে হলে এক বিশেষ উপজাতি পরিষদের অনুমতির প্রয়োজন, যেটা ক্রিস তো অবশ্যই নেয়নি। এবং চার্লসের কথাবার্তা ও আচার আচরণ দেখে বোঝাই যাচ্ছে যে সে মোটেও কোনো সুবিধার মানুষ না। সুতরাং মাইক তাকে কিছু অর্থ দিয়ে কয়েকদিনের সময়ের জন্য অনুরোধ করে। চার্লস এতে রাজি হয়ে যায়, তবে সে মাইককে একটু হুমকি দিয়ে বলে যে সে আগেও এখানে অনেক নেশাগ্রস্তদের দাফন করেছে আর সে 5 দিনের বেশি সময় দিবে না। এ কথা বলে সে সেখান থেকে চলে যায়। মাইক ক্রিসের উপরে খুবই রেগে যায়, যেই বলদটা কার বাড়িতে থাকছে এবং কি করে বেড়াচ্ছে সেটা সে নিজেও জানে না, আর এখন তার কারণে মাইকের মানুষজনদের কথা শুনতে হচ্ছে। তো কিছুক্ষণ ঝগড়া করার পর মাইক যখন বাহিরে মলমূত্র পরিষ্কার করছিল, তখন হঠাৎ সে তার সামনে থেকে একটি শব্দ শুনতে পায়। অনেকটা স্টিলের দরজায় ধাক্কা দেওয়ার মতো শব্দ ছিল। মাইক সেখানে গিয়ে চারপাশটা পর্যবেক্ষণ করতে থাকলে তার পেছনে উপর থেকে একটি পাথর পড়ে। মাইক সেখানে তাকালে একটি ছোট্ট কক্ষের মতো কিছু একটা লক্ষ্য করে এবং সে কক্ষের ভেতরে মাইক কিছু ভাইনাল রেকর্ডার খুঁজে পায়। এখন সে ভাইনাল রেকর্ডার তো পেয়েছে, তবে তার তো একটা গ্রামোফোনও প্রয়োজন। সেটা ছাড়া মাইক এগুলো চালাবে কিভাবে? মাইক সেটাই চিন্তা করছিল, আর ঠিক তখনই তার সামনে থাকা জঙ্গলে একটি ছোট্ট স্টোররুমের দরজা নিজে নিজেই খুলে যায়, আর সেখানেই মাইক একটি গ্রামোফোন খুঁজে পায়। ডিস্কগুলো চালাতেই সেখানে কিছু অস্পষ্ট কথাবার্তা এবং এক নারীর আর্তনাদ ছাড়া আর কিছুই ছিল না। সেখানে একটি প্রজেক্টরও ছিল, যেটা মাইক বাড়িতে এনে তার পাওয়া সেই ফিল্ম রিলগুলো চালিয়ে দেখতে থাকে। সেই একই কিছু অস্পষ্ট ভিডিও রেকর্ড। মাইক খুবই হতভম্ব এবং বিভ্রান্ত হয়ে রয়েছে। সে ক্রিসকে জিজ্ঞাসা করে যে আসলে তার সাথে হচ্ছেটা কি এবং ক্রিস কেনই তাকে এখানে ডেকেছিল। ক্রিস যদিও তখন একটু উটকো আচরণ করছিল, তবে সে মাইকের প্রশ্নের একটি যুক্তিসঙ্গত উত্তরই দেয় যে সে তাকে এখানে ডাকেনি এবং সে ডাকবেও বা কিভাবে। তার কাছে তো কোনো ল্যাপটপ বা মোবাইল ডিভাইস নেই এবং এখানে ইন্টারনেট তো দূরে থাক, নেটওয়ার্কই ঠিকমতো কাজ করে না, তো কিভাবে সম্ভব। মাইক পরে তার ল্যাপটপে ক্রিসের পাঠানো সে ভিডিওগুলো তাকে দেখায়। ক্রিসের মাথা তো এমনিই খারাপ ছিল এবং সে ভিডিও দেখার পর আরও খারাপ হয়ে যায়, আর মাইককে বলে এটা তাকে যেই পাঠাক না কেন সে তো অবশ্যই পাঠায়নি। যাই হোক, আপাতত সে মাইককে এত দুশ্চিন্তা করতে বারণ করে। হয়তো এই সকল বস্তু খুঁজে পাওয়া একটি কাকতালীয় ঘটনা ছাড়া আর কিছুই না, এবং মাইক শুধু এই সব কিছুতে তার মাথার জোর বেশি প্রয়োগ করছে। ক্রিসের কথায় কিছুটা শান্ত হয়ে মাইক পরে সেদিন রাতে ঘুমিয়ে পড়ে। এখানে আমি আপনাদের একটি বিষয় স্পষ্ট করে জানিয়ে দেই যে সবকিছু মোটেও কোনো কাকতালীয় ঘটনা নয়, এবং আপনাদের মনেও এতক্ষণে প্রশ্ন জেগেছে যেগুলো কেই বা করছে। মাইককে ক্রিসের ভিডিও পাঠানো, তাকে স্থানে নিয়ে আসা, এলোমেলো বস্তু খুঁজে পাওয়া এবং এখানে ওখানে যাওয়ার ইশারা ইঙ্গিত করা, এই প্রশ্নের উত্তর আমাদের কিছুক্ষণ আগেই দেওয়া হয়েছিল।
আপনাদের হয়তো মনে আছে সেই 3 ব্যক্তির কথা যাদের মাইকের সাথে পরিচয় হয়েছিল। তারা মাইককে একবার বলেছিল যে তারা বিশ্বাস করে একটি এন্টিটি তাদের সাহায্য করার চেষ্টা করছে। অতএব এ সকল ঘটনার পেছনে সেই এন্টিটিরই হাত রয়েছে এবং এর রহস্যটা কোথায় শেষ হবে আমরা তা খুব শীঘ্রই জানতে পারবো। সকালে যখন মাইকের ঘুম ভাঙে তখন সে তাদের বাড়ির সামনে একটি ডায়েরি খুঁজে পায়। সেই ডায়েরিতে ছোটখাটো কয়েকটি ঘটনা, গল্প এবং কিছু বইয়ের নাম লেখা ছিল। ক্রিসের সাথে এই সকল বিষয় নিয়ে কথা বলে একদমই লাভ নেই, কারণ ড্রাগসের অভাবে তার অবস্থা অনেকটাই খারাপ। মাইক পরে চার্লসের সাথে এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করে। চার্লস মাইকের কথাবার্তা তেমন একটা সিরিয়াসলি নেয় না। সে মাইকে শুধু এতটুকুই বলে যে কেবিনটি সে দ্রুতই ভেঙে ফেলবে। ইতিমধ্যে বাড়িটির অনেক ক্ষতি হয়েছে এবং পুনর্নির্মাণ করার মতো তার সামর্থ্য নেই। অতএব সে মাইককে সে স্থান দ্রুত খালি করতে বলে। মাইক পরে একটি লাইব্রেরিতে চলে আসে সে ডায়েরিতে উল্লেখ করা বইগুলোর খোঁজের উদ্দেশ্যে। তবে সে এখানে এসে আরেকটি সূত্র আবিষ্কার করে। তার জন্য সেখানে একটি ফটোগ্রাফিক স্লাইড রাখা ছিল। বাড়িতে এসে সেগুলো প্রজেক্টরে চালিয়ে দেখতেই মাইক আবারও কিছু অপরিচিত মানুষজনদের ছবি দেখতে পায়। মাইক এটা তো স্পষ্ট বুঝতে পেরেছে যে কেউ একজন এই সকল বস্তুর মাধ্যমে তাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে। তবে সে কে? কোনো মানুষের পক্ষে তো এই কাজটা একদমই সম্ভব না, কারণ ঠিক নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট স্থানে সে এগুলো খুঁজে পাচ্ছে। ক্রিস পরে তাকে বলে যদি কেউ একজন তাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করতো তাহলে সে এতদিনে বুঝে যেত, এরকম কনফিউজড হয়ে থাকতো না। মাইক শুধু শুধু এই ছোটখাটো বিষয়ের উপরে বেশি বাড়াবাড়ি করছে। এখন সে কথাও ঠিক, কারণ এই পর্যন্ত মাইক যত কিছুই খুঁজে পেয়েছে তার কোনো অর্থই ফুটে ওঠেনি। মাইকও পরে মনে করে যে হ্যাঁ, হয়তো আসলে একটু বেশি অতিরিক্ত হয়ে যাচ্ছে। সকালে ঘটে আরো এক তাজ্জব ঘটনা। এবারে কেউ একজন সরাসরি মাইকের বুকের উপরে একটি ছবি রেখে চলে গিয়েছে। ছবিটি একটি কবরস্থানের এবং মাইক সে স্থান চিনে। এখানে আসার সময় সে দেখেছিল। তো সেই ছবি অনুযায়ী সে কবরস্থানে গেলে মাইক সেখানে একটি VHS টেপ খুঁজে পায়। সেই টেপটি চালানোর মতো একটি টেলিভিশনও সে জোগাড় করে নেয়। পরে বাড়ি ফিরে সে টেপ চালাতেই মাইক ক্রিসকে জোর করে আটক করা সে ভিডিওটি দেখতে পায়। ক্রিসও সেটা দেখে। তারা দুজনে পরে বুঝতে পারে যে যা ঘটছে তা মোটেও কোনো কাকতালীয় বা অর্থহীন ঘটনা নয়। এবার তো ক্রিসই মাইককে সন্দেহ করতে শুরু করে যে হয়তো মাইকেরই কোনো মানসিক সমস্যা রয়েছে এবং সে ক্রিসকে ভয় দেখানোর জন্য এসব অদ্ভুত কাজ করছে। মাইকও এবারে পুরো পাগল হয়ে যায়। সম্ভবত বিলি আর মাইকা এসব করে বেড়াচ্ছে। তো বিষয়টারও যাচাই করে দেখার জন্য মাইক আবারও সেই স্টোর রুমে যায়। চারপাশটা একটু ঘাটাঘাটি করে দেখতেই মাইক সেখানে একটি জার্নাল খুঁজে পায় যেটা ফ্রেঞ্চ ভাষায় লেখা ছিল। তো মাইক পরে আবারও চার্লসের সাথে দেখা করে সেই জার্নালের বিষয়টি জানতে চায়। যদিও সে তথ্য জানতে মাইকের তাকে কিছু অর্থ প্রদান করা লাগে। চার্লস তাকে জানায় যে সে কিছু সময় আগে তার কেবিনটি কয়েকজন ফরাসি শিক্ষার্থীদের ভাড়া দিয়েছিল। তারা এখানকার চারপাশে থাকা গুহার উপরেই গবেষণা করছিল। হয়তো এই জার্নালটি তাদেরই হবে। মাইক এবারে ঠান্ডা মাথায় সবকিছু বোঝার চেষ্টা করছিল। সে তার স্ত্রীর সাথেও যোগাযোগ করছে এবং সবকিছুই তাকে জানাচ্ছে। মাইক বাড়িতে ফিরলে সেখানে টেড নামে এক ব্যক্তির সাথে তার পরিচয় হয়। টেড সেখানে তাদের কেবিনটি ক্রয় করার উদ্দেশ্যে এসেছিল। ক্রিস তার থেকে পয়সা খাওয়ার জন্যই তাকে মিথ্যা কথা বলে একটু পটিয়ে রেখেছিল। তবে মাইক তাকে সরাসরি বলে দেয় যে তারা ভাড়ায় থাকছে, কেবিনটি তাদের নিজেদের নয়। সন্ধ্যায় মাইক রান্না করছিল এবং ক্রিসকে চার্লসের বলা সকল তথ্য জানাচ্ছিল এবং মাইক তাকে জিজ্ঞাসা করে ক্রিস যে ভিডিওটি তাকে পাঠিয়েছিল, যদিও ভিডিওটি ক্রিস পাঠায়নি, তবে সে এটা কি জানে যে তার সে ভিডিওগুলো ধারণ করেছিল কে? ক্রিস সেটা জানে না, কারণ তখন নেশার ঠেলায় তার মাথা মোটেও কাজ করছিল না। তো মাইক তার ল্যাপটপে আবারও সে ভিডিও চালাতেই ঘটে যায় আরেক ভয়ঙ্কর ঘটনা। সেখানে ক্রিসের ভিডিও নয়, বরং একটু আগে মাইকের রান্না করা সে দৃশ্যের ভিডিও চলছিল। তারা দুজনেই একেবারে হতভম্ব হয়ে যায়। কিছুক্ষণের জন্য তো তাদের মাথা একেবারে কাজ করাই বন্ধ করে দেয়। ক্রিস মাইককে বলতে থাকে হয়তো এটা সরকারি গোয়েন্দাদের কাজ, তাদের উপরে গোপনে নজর রাখা হচ্ছে এবং কোনো কারণে তাদের ভয় দেখানোর চেষ্টা করছে। তারা দুজনে এই সকল বিষয় নিয়ে কথা বলতে থাকে এবং বাহিরে আমরা লক্ষ্য করি যে কেউ একজন আসলেই তাদের উপরে নজর রাখছে এবং সে কোনো মানুষ তো অবশ্যই না। পরের দিন মাইক ক্রিসকে জিজ্ঞাসা করে যে আশেপাশে কোনো গুহা রয়েছে কিনা। মাইকের ধারণা যেহেতু সে ফরাসি শিক্ষার্থীরা এই স্থানের গুহা নিয়ে গবেষণা করছিল, অতএব এখানকার গুহাতেই কোনো এক রহস্য লুকিয়ে রয়েছে। তো ক্রিস তাকে পার্শ্ববর্তী এক গুহার সন্ধান দিয়ে দেয়। মাইক যদিও সেখানে যাওয়ার উদ্দেশ্যেই রওনা দিয়েছিল, তবে সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। বিলি এবং মাইকা সেখানে এসে তাদের ওপর গুলি বর্ষণ করে। তাদের উদ্দেশ্য তো ছিল শুধু ক্রিস এবং মাইককে সতর্ক করা, তবে বিলি এবং মাইকা এখানে তাদের সেই কুকুরটিকে হত্যা করে দেয় এবং তাদের দুজনকে হুমকি দিয়ে বলে যে সে ড্রাগসের প্যাকেটটি ফেরত দিতে, না হলে তাদেরও এই কুকুরটির মতোই অবস্থা করবে। ক্রিস খুবই হতাশ হয়ে পড়ে কুকুরটির মৃত্যুতে এবং সে মাইকের উপরে রেগেও যায়, কারণ মাইকের জন্যই তো সবকিছু হচ্ছে। ক্রিস এখানে বন্দী হয়ে রয়েছে এবং তার কুকুরটিও মারা গেছে। মাইকও আর কিছুই বলে না, কারণ এখানে ক্রিসের তো কোনো দোষ নেই, সে তো তাকে এখানে ডাকেও নেই এবং তার এখানে আসাটাও ভুল ছিল। তবে মাইকের মনে একটা কৌতূহল রয়ে গিয়েছিল যে তাকে আসলে এখানে ডেকেছিল কে এবং এত সকল জিনিসপত্র খুঁজে পাওয়ার মানেটা কি। তো মাইক পরে সে কুকুরটির মরদেহ দাফন করে বেরিয়ে পড়ে ক্রিসের বলা সে গুহার খোঁজ করতে। কিন্তু সেখানে অদ্ভুত কিছু চিত্র এবং ক্রিসের মতো কয়েকজন নেশাগ্রস্ত
মানুষ ছাড়া আর কিছুই খুঁজে পায় না। মাইক পরে আরও একটি স্থানে যায়, যেটা হচ্ছে সে কুকুরটির আসল মালিকের কাছে। কুকুরটির কলারে সে ঠিকানা লেখা ছিল। তো সেখানে গিয়ে মাইকের পরিচয় হয় বাইরের নামের এক ব্যক্তির সাথে, এবং কথাবার্তার মাধ্যমে মাইক জানতে পারে যে লোকটি বিগত 30 বছরেরও বেশি সময় ধরে এই স্থানে বসবাস করছে এবং সে একজন ফরাসি। মাইক সেটা জানতে পেরে সে কেবিনে থাকা 2 ফরাসি শিক্ষার্থীদের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে। উত্তরে বাইরন তাকে বলে যে হ্যাঁ, সে তাদের দেখেছিল। আর্কিওলজি সম্পর্কিত গবেষণা করার উদ্দেশ্যেই তারা এখানে এসেছিল। তবে সময় পার হওয়ার সাথে সাথে তারা অদ্ভুত আচরণ করতে শুরু করে, ঝগড়া বিবাদ, মারামারি ইত্যাদি। একদিন হঠাৎই তারা উধাও হয়ে যায়, তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেকে মনে করেছিল যে তারা দেশে ফিরে গিয়েছে, তবে সেটা সম্ভব না, কারণ তাদের পাসপোর্ট এখানেই রয়ে গিয়েছিল। পরে মাইক তাকে জিজ্ঞাসা করে যে বাইরন তাদের গবেষণার বিষয় সম্পর্কে কিছু জানতো কিনা। জবাবে বাইরন বলে যে সেটা তো সে জানতো না, তবে মানুষজন এখানে প্রায়ই আসে এলিয়েন, ভূত, বিভিন্ন অপরিচিত জগৎ এবং ডাইমেনশন খুঁজে বেড়ানোর উদ্দেশ্যে। বাইরন এগুলোতে তো বিশ্বাস করে না, তবে সেটাতে বিশ্বাস করে যে এখানে কিছু একটা তো অবশ্যই রয়েছে, যার কারণে মানুষের খোঁজ করতে এসে নিজেরাই নিখোঁজ হয়ে যাচ্ছে। বাইরন আরও বলে এখানে এত বছর থাকার অভিজ্ঞতার মাধ্যমে সে এটা বুঝতে পেরেছে যে স্থানে অপার্থিব যেটাই থাকুক না কেন সেটা আসলে অসীম এবং অনিবার্য, আর সেটা চক্রাকারে একটি কাজ করে যাচ্ছে, যেটা হচ্ছে মানুষজনদের কাছে 3টি বিষয় তুলে ধরা। প্রথমটি হচ্ছে একটা শুরু, দ্বিতীয়টি হচ্ছে একটি মধ্যবর্তী এবং তৃতীয়টি হচ্ছে একটি সমাপ্তি। বাইরনের এই ধরনের কথাবার্তা মাইকেল অবশ্যই বুঝতে পারে না এবং একটু অস্বস্তি বোধ করলে সে সেখান থেকে বিদায় নেয়। বাইরনের এই কথাটি একটু মনে রাখবেন, তার এই কথার অর্থ আমি এক্সপ্লেনেশন শেষেই বুঝিয়ে দিব। মাইক বাড়িতে ফিরে এলে সে দেখে আরেক ভয়াবহ দৃশ্য। ক্রিস ম্যাট্রেসের একটি স্প্রিং দিয়ে তার কবজি কেটে আত্মহত্যা করার চেষ্টা করেছিল, তবে ভাগ্য ভালো সেটি একটি স্প্রিং হওয়ার কারণে তার বেশি কোনো ক্ষতি হয়নি। তো মাইক তার চিকিৎসা করার পর কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিল এবং একটু পরে উপর থেকে কিছু একটা পড়া শব্দে তার ঘুম ভেঙে যায়। সেটা আসলে ক্রিসের সে হারিয়ে যাওয়া ছুরি ছিল। ক্রিস শুরুতে একবার বলেছিল যে তার স্মোকিং পাইপ এবং ছুরিটা খুঁজে পাচ্ছে না, তো এই হচ্ছে সেই ক্রিসের ছুরিটা। আর একটু আগেই সে ছুরি দিয়ে তাদের ঘরের দেয়ালে কেউ খোদাই করে একটি চিত্র আঁকার চেষ্টা করছিল। চিত্রটি মাইকের দেখা সেই গুহার চিত্রগুলোর মতোই ছিল। খুবই ভয়াবহ একটা ব্যাপার, দরজা ভেতর থেকে বন্ধ এবং ঘরে তারা দুজন থাকা সত্ত্বেও এই চিত্র আসলে কে অঙ্কন করলো। মাইক শুরু থেকেই তার দেখা এবং অনুভব করা সকল ঘটনাই ক্রিসকে বর্ণনা করেছিল, আর এখন এই চিত্রের ব্যাপারে কথা বলতে গেলে ক্রিস তাতে একদমই মনোযোগ দিতে চায় না। ক্রিস এসবে খুবই বিরক্ত হয়ে সে সরাসরি মাইককে বলে দেয় যে সে রিহ্যাবে একদমই যাবে না। সে মাইককে তাকে মুক্ত করে দিতে বলে, আর না হলে ক্রিস ড্রাগসের অভাবে এখানেই মারা যাবে। এদিকে চার্লসের দেওয়া সময়ও ফুরিয়ে আসছিল, তাই মাইক আর কোনো উপায় না পেয়ে ক্রিসের বাঁধন খুলে তাকে মুক্ত করে দেয়। আর ঠিক সেই মুহূর্তে মাইকের পেছনে থাকা সেই প্রজেক্টরটি নিজে নিজে অন হয়ে ক্রিসের লাশের কিছু ছবি প্রদর্শন করতে থাকে। ক্রিস একটু আগেই বলেছিল যে মাইক তাকে মুক্ত না করে দিলে সে এখানেই মারা যাবে, তো সেই ছবিগুলো দেখে ক্রিস মাইকের উপরে খুবই ক্ষেপে যায়। ক্রিস মনে করছিল মাইক হয়তো ফটোশপের মাধ্যমে এগুলো তৈরি করে তার সাথে মজা করার চেষ্টা করছে, তো তারা দুজনে ঝগড়া করছিল। আর তখন আবারও হঠাৎ মাইকের ল্যাপটপটি চালু হয়ে সেখানে তাদের দুজনেরই একটি ভিডিও চলতে থাকে এবং সে ভিডিওতে বিলি ও মাইকা তাদের দুজনের উপর আক্রমণ করে তাদেরকে হত্যা করে। মাইক তো এবারে বুঝে গিয়েছিল যে সেই এন্টিটি তাদেরকে কিছু একটা বলার চেষ্টা করছে, আর ক্রিস সেই দৃশ্য দেখে এবারে পুরোপুরি সে মাইকের উপরে বিশ্বাস করে এবং এখন সে মাইকের কথা অনুযায়ী চলবে। মাইক তার এতদিনের খোঁজ চালিয়ে এবং বাইরনের কথাবার্তাগুলোর মাধ্যমে এতটুকু উপলব্ধি করতে পেরেছে যে এখন তাদের কোথায় যাওয়া বা কি করা দরকার, এবং সে এটাও জানে যে এবারে তাদের একটি সমাপ্তির প্রয়োজন। তো তারা দুজনে সে স্থান ত্যাগ করার প্রস্তুতি নেয় এবং বাইরে এসে মাইক ক্রিসের গাড়িতে বিলি ও মাইকার সেই ড্রাগসের প্যাকেট খুঁজে পায়। ক্রিস সেটা সেখানে রাখেনি এবং তার কোনো ধারণাও নেই যে এটা কিভাবে এখানে এসে পৌঁছেছে। তো মাইক সেই প্যাকেট কেবিনে রেখে এসে ক্রিসকে নিয়ে গাড়িতে উঠে রওনা দিতে গেলেই মাইক সেই এন্টিটির আরেকটি সূত্র খুঁজে পায়। সেখানে একটি ডিভিডি রাখা ছিল এবং সেই ডিভিডি চালিয়ে দেখতেই তারা লক্ষ্য করে যে সেটা তাদেরই অডিও রেকর্ডিং, যেখানে চার্লস তাদের দুজনকে হত্যা করে সে কেবিনটি জ্বালিয়ে দিচ্ছিল। মাইক এবারে কিছুটা চিন্তায় পড়ে যায়। এই ঘটনার দ্বারা এটা স্পষ্ট যে সেই এন্টিটি তাদের সেই স্থান ত্যাগ করতে বারণ করছিল এবং মাইক তার ব্যক্তিগত জীবনে সেই এন্টিটির উপস্থিতি একদমই চায় না। ক্রিসও খুবই বিভ্রান্তিতে পড়ে যায়। এই স্থান ত্যাগ না করলে তারা এখানে থেকে মরবেই বা কেন? ক্রিসের এই প্রশ্ন তুলতেই সেই এন্টিটি তাদেরকে আরেকটি স্থানে যাওয়ার ইশারা দেয়। সে জায়গায় গেলে তারা আবারও একটি ফিল্ম রিল খুঁজে পায়, কিন্তু এখন কেবিনে ফিরে গিয়ে তা প্রজেক্টরের মাধ্যমে চালিয়ে দেখা সম্ভব না, কারণ বিলি এবং মাইকে ইতিমধ্যেই সেখানে চলে এসেছিল। তো মাইক খালি চোখে সেটা দেখে যতটুকু বুঝতে পেরেছে তা হলো সেটা তাদের দুজনেরই দৃশ্য, তবে রাতে বেলার। ক্রিস তো একেবারে পাগল হয়ে উঠেছে স্থান ত্যাগ করার জন্য।
তবে মাইক তাকে সরাসরি বলে দেয় যে এই এন্টিটির ঝামেলা সে তার বাড়িতে মোটেও নিয়ে যাবে না। মাইক সেটা এখানেই শেষ করতে চায়, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে এখানেই শেষ পর্যন্ত অপেক্ষা করে দেখবে যে এরপরে কি হয়। তো রাত ঘনিয়ে এসেছে, তারা দুজনে লুকিয়ে লুকিয়ে কেবিনের দিকে নজর রাখছিল। মাইক সে ড্রাগসের প্যাকেটটি সহজে চোখে পড়ার মতো স্থানেই রেখে এসেছিল, যাতে বিলি এবং মাইকের সেটা খুঁজে পেতে কোনো সমস্যা না হয়। কিন্তু এই দুই বদমাশ সেটা খুঁজে পাওয়ার পরও সে বাড়ি থেকে যায় না। তারা মাইক ও ক্রিসের ফেরার অপেক্ষা করতে থাকে। তো দুই বন্ধু মিলে কিছুক্ষণ আলাপ আলোচনা করছিল এবং কিছুক্ষণের মধ্যেই চার্লস সেখানে এসে বিলি এবং মাইকা দুজনকেই হত্যা করে। পরে সে কেবিনটি জ্বালিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। ক্রিস এবং মাইকেরও কিছুই করার ছিল না। ক্রিস এখানে একটু পাগলাটে আচরণ করে, কারণ কেবিনে থাকা তার অনেক জিনিসপত্রই পুড়ে যাচ্ছিল। তবে মাইক তাকে সামলিয়ে নেয় এবং অবশেষে তার বন্ধুকে রিহ্যাবে যাওয়ার জন্য রাজি করিয়ে নেয়। তো অনেক অশান্তির পরে তাদের ঝামেলাটা শেষ হলো এবং তারা মনে করছিল যে সেই এন্টিটির কাহিনী এখানেই শেষ। তবে না, তাদের ধারণা ভুল ছিল, কারণ সেই এন্টিটি তখনই একটি বিকট শব্দ করে তাদের দুজনের দিকে এগিয়ে আসে। সেই দৃশ্য দেখে ক্রিস ভয়ে হাঁটু গেড়ে নিচে বসে পড়ে এবং এন্টিটির কাছে ক্ষমা চেতে থাকে এবং মাইক তাকে বলে, আমরা কি অন্যভাবে চেষ্টা করে দেখতে পারি? এরপরে রহস্যময় মুভিটি এখানেই শেষ হয়। সিনেমা শুরু থেকে মাইক এবং ক্রিসের সাথে কি হচ্ছিল তা তো আপনারা দেখেছেনই এবং আশা করি কনফিউজ হওয়ার মতো কোনো বিষয় নেই। অতএব এবারে আসা যাক সে অভিজ্ঞ ব্যক্তিটির কাছে, যে হচ্ছে বাইরন। সে মাইককে বলেছিল যে সে এন্টিটি চক্রাকারে মানুষদের একটি শুরু, মধ্যবর্তী এবং একটি সমাপ্তি দেখিয়ে যাচ্ছে। এখানে চক্রাকার বলতে সময়ের চক্রকেই বোঝানো হয়েছে। সচরাচর সায়েন্স ফিকশন সিনেমাগুলোর মধ্যে যাকে টাইম লুপ বলা হয়ে থাকে। আপনারা এটা তো বুঝে গিয়েছেন যে মাইককে সে ভিডিওটি ক্রিস নয়, বরং সে এন্টিটি পাঠিয়েছিল এবং এটাই ছিল সে এন্টিটির দেখানো সেই শুরুটা। এরপরে মাইকের এটা ওটা খুঁজে পাওয়া, তার সাথে অদ্ভুত ঘটনা ঘটা এবং ধীরে ধীরে মাইকের সেই এন্টিটি সম্পর্কে বুঝতে পারাটাই ছিল সেই এন্টিটির দেখানো মধ্যবর্তী সময়। এবং শেষে কি হলো তা তো আমরা দেখেছি। সেই এন্টিটির কথা বলতে গেলে তার আকার আকৃতি সিনেমাতে দেখানোই হয়নি, তবে এটি স্পষ্ট করা হয়েছে যে সেটি একটি অপার্থিব বিদ্যমান শক্তি, যা মানুষজনদের ভবিষ্যৎ দেখা এবং ঘটনা নিয়ন্ত্রণ ও পরিচালনার ক্ষমতা রয়েছে। বিভিন্ন দৃশ্যমান বস্তুর দ্বারা সেই এন্টিটি মানুষজনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং তাদের ভবিষ্যৎ দেখানোর মাধ্যমে সেই এন্টিটি এটা পর্যবেক্ষণ করে যে সে ব্যক্তি তার ভবিষ্যতের উপর কেমন প্রতিক্রিয়া করছে বা করবে। সিনেমাতে লাল রঙের ঝলকগুলি সেই এন্টিটির উপস্থিতি ছিল, সুতরাং মাইকের সাথেও সেই এন্টিটি তাই করছিল। কিন্তু মাইক শেষে একটি ভুল করে বসে, যেটা হচ্ছে মাইকের সেই ফিল্ম রিলটি দেখাই হয়নি। যদিও মাইক এবং ক্রিস দুজনই তাদের জীবন রক্ষা করতে সক্ষম হয়েছিল, তবে সেই এন্টিটি মাইকের প্রতিক্রিয়া মোটেও পছন্দ করেনি, যার কারণে সিনেমার একটি রহস্যময় সমাপ্তি হয়। একটি প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে যে সেই এন্টিটি মাইককেই কেন বেছে নিল। এর উত্তর একদম সহজ, এই ক্রিসই সে ব্যক্তি ছিল যে প্রথম সেই এন্টিটির ফাঁদে নিজের পা রাখে। আর যেহেতু এই বদমাইশটা নেশার ঠেলা একেবারে মাতাল ছিল, সুতরাং তার পক্ষে তো সেই এন্টিটির সাথে যোগাযোগ স্থাপন করা কোনোভাবেই সম্ভব না। অতএব সেই এন্টিটি ক্রিসের কাছের মানুষদেরকে শনাক্ত করতে থাকে, আর এইভাবেই সে মাইককে খুঁজে পায়। মাইক ক্রিসের ইমেল পাওয়ার সাথে সাথে সে নির্দ্বিধায় তার বন্ধুকে সাহায্য করতে চলে যায় এবং মাইকের এই উদারতার জন্যই সে এন্টিটি তাকেই বেছে নিয়েছিল। অতএব এটা বলতে পারেন যে বদমাইশটার কারণে মাইক বিপদে পড়েছে। আরও কিছু প্রশ্ন আপনাদের মনে রয়ে যাওয়ার কথা, যেমন সেই তিন ব্যক্তি আসলে কে ছিল? তারাই তো প্রথমে মাইককে সে এন্টিটির কথা বলেছিল। সে টেড কে ছিল? এবং শেষে মাইক ও ক্রিসের কি হলো? এই প্রশ্নের উত্তরে সিনেমাতে দেওয়া হয়নি, তবে সিনেমাটির একটি সিকুয়েল রয়েছে যার নাম হচ্ছে দি এন্ডলেস, এবং সেখানেই আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। আমি শীঘ্রই সেই মুভির এক্সপ্লেনেশন নিয়ে আসব। তো এই মুভি নিয়ে যদি আপনাদের মনে আরও প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরে কোনো এক্সপ্লেনেশন ভিডিওতে।